আসসালামু আলাইকুম। আমি জান্নাত ইসলাম তুষ্টি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বি বাংলার আয়োজনে, বি বাংলার নিয়মিত আয়োজনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের ছাত্রদের কোটা আন্দোলনের বিষয়টা নিয়ে একটু ডিটেইলসে কথা বলার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি স্টুডেন্টস স্নিগ্ধা বুলবুল শেখ আর তানবীর। আসুন ওনাদের সাথে আমরা যুক্ত হয়ে ওনাদের মুখ থেকে শুনি যে বাংলাদেশের রাইট নাও যে সিচুয়েশন হচ্ছে ওনাদের মানে ওনারা কি বিলিভ করেন এই ব্যাপারে আর ওনাদের মতামত কি এই ব্যাপারে। স্নিগ্ধা আপু, প্রথমে শুরু করছি আপনাকে দিয়ে। স্নিগ্ধা বুলবুল শেখ, ওনার কাছ থেকে শুরু করি আমরা প্রথমেই। আপনি কি মনে করেন সমসাময়িক সিচুয়েশন নিয়ে? ধন্যবাদ তুষ্টি আপু। আসলে আমরা তো জন্মগতভাবেই বাংলাদেশি। বাংলাদেশের উত্থান যেমন আমাদেরকে হাসায়, পতনও সেরকম আমাদেরকে কাঁদায়। বাংলাদেশে আপাতত যে পরিস্থিতিটা চলছে, ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে ম্যাটিকুলাস প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশকে যে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলেছে, এটার জন্য আসলে আমরা সবাই খুবই শঙ্কিত। বাংলাদেশ কোন পথে হাঁটছে এটা এখনো পর্যন্ত কেউ বুঝতে পারছে না। না কোনো রাজনীতিবিদ, না কোনো বুদ্ধিজীবী, না সেখানকার বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরাও আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটাকে ঠিকভাবে বুঝতেই পারছে না যে বাংলাদেশ আসলে কোন রাস্তায় হাঁটছে বা কোন পরিস্থিতির দিকে এগোচ্ছে। কোটা বিরোধী আন্দোলনের সময়কার পরিস্থিতিটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তারা চেয়েছিল কোটা বাতিল করতে। বাংলাদেশের হাইকোর্ট যখন রায় দিয়েছিল, কোটার বিভিন্ন রকমের ছোট ছোট মেরামত করে রায় দেওয়ার পরে তারপরেও সেটা স্টুডেন্টদের কাছে মনোপুত হয়নি। আসল কথা, তাদের তো কোটা নিয়ে কোনো কথা ছিল না। এখন যেটা মানুষ বুঝতে পারছে, কোটা বিরোধী আন্দোলনটা ছিল শুধুমাত্র স্টুডেন্টদেরকে আই ওয়াশ করানোর জন্য, তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে এই ছাত্র জনতার কাতারে নিয়ে এসে সরকার পতন আন্দোলন করানোর জন্য তাদেরকে আনা হয়েছে। হ্যাঁ, যেটাকে বলা হয় ষড়যন্ত্র করে ক্ষমতায় মানে যাওয়াই ছিল তাদের জন্য মুখ্য ব্যাপারটা। এক্স্যাক্টলি একটা যেটা আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা মিস্টার ইউনুস, উনি তো ক্লিয়ারলি বলেই দিয়েছেন যে এটা ছিল একটা ওয়েল প্ল্যান্ড, ওয়েল অর্গানাইজড ইভেন্ট। তো উনাদের মানে ক্ষমতাটা নেওয়াটাই ছিল উনাদের আসল মানে মোটিভ। এটাই ওনারা করেছেন আর এটাই করা যাচ্ছে। তো আমি পরে অবশ্যই কথাটা শুনতে চাচ্ছি, বলেন আপনি। অবশ্যই এটা তো তাদের ক্ষমতা গ্রহণের একটা আকাঙ্ক্ষা বলেন বা সুদূর প্রসারী চিন্তা বলেন, এটা তাদের মধ্যে ছিল। আমরা যত ভিডিওগুলা দেখছি বা বিভিন্ন রকমের চ্যানেলগুলার মাধ্যমে জানতে পারছি, বিগত 5 বছর যাবত এই ম্যাটিকুলাস প্রোগ্রামগুলা, প্ল্যানগুলা করা হচ্ছে শুধু সরকার পতন করার জন্য। সরকার পতনের উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই তার নিজের ক্ষমতায় যাওয়া। ওয়েল সেড, রাইট, সেটাই তো পয়েন্ট। মানে এবং উনি একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে এসে সারা বিশ্বের মানুষ যেখানে দেখতেছে, ইউনাইটেড নেশনস এর প্রোগ্রামে এসে বলল যে এটা ইট ওয়াজ planned, well organized, well planned, meticulous program. Exactly. That means how criminal he is. Can you imagine? যে একটা প্ল্যাটফর্মে এসে মানুষ বলতে পারে যে এটা খুব মানে সংঘবদ্ধভাবে খুব চিন্তা ভাবনা করে তারপরে করা হয়েছে। দ্যাট মিন্স ইট ওয়াজ এ সাজানো নাটক। অবশ্যই। আর সেখানে একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ইভেন্ট স্টেপ বাই স্টেপ অর্গানাইজ করে করেছে। প্রত্যেকটা মানুষকে মারা, যে স্টুডেন্টদেরকে, আমি কখনোই এটা বলি না যে স্টুডেন্টদের আন্দোলনটা রং ছিল। আমরা রাইট নাও আমরা 2024 আছি। আমাদের যদি আন্দোলন করতেই হবে, আমাদের প্রত্যেকটা কাজ রিজনেবলি করা ছিল। আওয়ামী লীগের মানে বলা হয়েছে খারাপ, বলা হয়েছে, হ্যাঁ মেনে নিলাম আওয়ামী লীগের কিছু নেতাকর্মী খারাপ, কিছু নেতাকর্মী, এটা মানে নোবডি ইজ বিয়ন্ড পারফেকশন, কখনো কোনো গ্রুপের কোনো নেতাকর্মী কখনো পারফেক্ট হতে পারে না। কিন্তু
ওনাদের যদি প্রপার মানে সমস্যা থাকতো যেসব মানুষের বিরুদ্ধে, ওনারা তখন ওই মানুষগুলার উপরে প্রোটেস্ট করতে পারতেন। ওনারা প্রথমে চাইলো একটা জিনিস, প্রথমে চাইলো কোটা আন্দোলন, কোটা আন্দোলনে ওদেরকে কোটার পার্সেন্টেজ দিতে হবে, দেওয়া হলো। ওইটা যখন মেনে নেওয়া হলো, তখন ওরা নেক্সট স্টেপে গেল যে না, শেখ হাসিনাকে স্টেপ ব্যাক করতেই হবে। কেন? তোমাদের যখন তোমাদের মানে কি বলে দাবি যখন মেনেই নেওয়া হলো, তাহলে কেন তোমরা নেক্সট স্টেপে যাবা? তারপরে প্রত্যেকটা খুন করা হলো ক্যালকুলেটিভলি, কারণ প্রত্যেকটা যে খুন করা হয়েছে ওরা তো বলেই দিয়েছে যে ওয়েল প্ল্যান ছিল, কিন্তু দোষ কার উপর ছাপানো হলো? আওয়ামী লীগের উপরে, ছাত্রলীগের উপরে ছাপানো হলো। আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং বেসিক্যালি তারা মানে দোষারোপ করছে শেখ হাসিনাকে। এক্স্যাক্টলি। নিজেরা পুরোপুরি প্ল্যান করে একটা মানে রেভলিউশন তৈরি করলো, অথচ সেটা বললো কি শেখ হাসিনার দোষ। মানে যত কিছুই করুক না কেন, যত ভালো উন্নয়ন করুক না কেন, এগুলো তাদের মধ্যে চোখে আসবে না। তাদের কাছে একটাই কথা হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলা কোনো কথা না। আমি তো প্রথমেই বললাম যেটা, এটা হচ্ছে শুধু ক্ষমতা গ্রহণ করার যে লিপ্সা, যে লালসা তার মধ্যে ছিল, সেটা সে পরিপূর্ণ করে ফেলেছে। এটা এটা নো ডাউট। রাইট, এটা আপনি ঠিক আছেন। তো আমি এখন তানভীর আপনার কাছ থেকে শুনতে চাবো আপনার পয়েন্ট অফ ভিউ কি এই ব্যাপারে। দেন আপু, আমরা আরো অনেক অনেক কোয়েশ্চেনস আছে যেগুলো অনেক ইন্টারেস্টিং, কারণ আমরা তিনজন একটা কারণে এখন বন্ডেড হয়ে আছি, বা একই সুতা এখন আমরা বেঁধে গেছি, কারণ আমরা থেকেও দেশের জন্য আমাদের মন কাঁদে। যখন দেশ অসুস্থ থাকে তখন আমরা অসুস্থ হয়ে যাই, যখন দেশ কষ্টে থাকে তখন আমরা কষ্টতে থাকি, আর সেই কারণেই আমরা একই সুতা এখন একত্রিত হয়েছি। তো তানভীর, আপনি আপনার পয়েন্ট অফ ভিউটা বলেন, এন্ড দেন আমরা আরো ইলাবোরেট ডিসকাশন করতে যাচ্ছি। ধন্যবাদ আপু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত আসলে বি বাংলাকে ধন্যবাদ আমাদেরকে একত্রে আনার জন্য। বি বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপু, আমরা এই কোটা আন্দোলন নিয়ে কথা বলছিলাম। আমরা দেখতে পেলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে তারা কিভাবে বিকৃতি করলো, যে সেখানে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল এমন ভাবে, এবং এটা প্রধানমন্ত্রী নয়, এটা যদি যে কোনো ব্যক্তিকে প্রশ্ন করা হইতো এবং সে যদি মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, বাংলাদেশের জন্ম নিয়ে বিশ্বাস করে, তাহলে তার উত্তরটা ঠিক সেভাবেই দিত, নো ম্যাটার যেই হোক না কেন। সো আমরা দেখতে পেলাম যে সেই বক্তব্যটাকে বিকৃতি করা হলো। তো কোটা আন্দোলনকারীদের কিছু অংশ তারা নিজেদেরকে রাজাকার বলে স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কিন্তু দেখেন, এই যে আমরা যে এই প্রজন্ম, আমাদের প্রত্যেকটা জিনিস ভালোভাবে জাস্টিফাই করা উচিত প্রচার করার আগে, যাই করি না কেন। তো কি হলো, এই যে এত মানুষ মারা গেল, কারো মা, কারো বোন, কারো ভাই, এই যে কতগুলো পুলিশ মারা গেল, সবাই তো কারো না কারো পরিবারের সন্তান। দেশে যদি একটা অস্থিতিশীল পরিবেশ হয়, সেটার প্রভাব সবার উপর পড়ে, দল মত নির্বিশেষে। দেখেন, আপনি যদি একটু ব্রডলি চিন্তা ভাবনা করেন, এই আওয়ামী লীগ বিএনপি বলি না, আমি সবার নিয়ে বলবো, দেখেন প্রত্যেকটা আন্দোলনে যারা উস্কানি দেয় বা ইয়া করে, তারা ধরাছোঁয়ার বাইরে থাকে, তারা সবাই সেফ। মারা গেল কে, হাসপাতালে কে, সাধারণ ছাত্র, আম পাবলিক, এরা এখন হাসপাতালে, মারা গেল সাধারণ মানুষ। আর যারা বড় বড় নেতারা, তারা তাদের মতো সেফ, যারা এবং হুকুমদাতা তারাও সেফ। আপনাকে জিনিস খেয়াল করেন আপু, এই যে আমরা সমন্বয়কদের একজন মৃত্যু হতে দেখি নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কোনো ছাত্র আমরা মৃত্যু দেখি নাই। এবং দেখলেন যে এই যে ইউনূস সাহেব, উনি ওই প্রধানমন্ত্রীর 5 তারিখে চলে যাওয়ার পর, সম্ভবত 6 তারিখ না 7 তারিখ ওনার কোটার রায় ছিল, উনি উনি আসার আগে 666 কোটি টাকার যে কর, ওটা মওকুফ করা হলো। এবং এটা এমনি হয় না, ইট ওয়াজ প্রি প্ল্যান অফ কোর্স। আপনি একটা খেয়াল করবেন যে উনি আসার পর পরিকল্পিতভাবে যত সব আপনাদের সন্ত্রাসী ছিল, তাদেরকে জেল থেকে বের হতে দেওয়া হলো। পিচ্চি হেলাল সহ অনেক নামকরা জঙ্গি, তাদেরকে একে একে ছাড়া দেওয়া হলো। কেন?
দেখেন সন্ত্রাসী যেই করুক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, যেই করুক না কেন, সন্ত্রাসী কিন্তু সন্ত্রাসী। অবশ্যই। আপনি এত বছর 20 বছর ছিলেন, যখন আপনি হেয়ারিং এ পাচ্ছেন না, আপনি সরাসরি ছাড়া পেয়ে যাচ্ছেন। আপনাকে কোন কারণে ছাড়া হবে? আপনাকে ছাড়া হয়েছে এই কারণে যে এই প্ল্যান যদি সাকসেসফুল হয় তাহলে আপনাকে ছাড়তে দেওয়া হবে। হ্যাঁ। তাহলে এর মদতদাতা কারা? এর মদতদাতা কারা এটা জানার এখানে জন্য আমি আমাদের আপনাকে 1 সেকেন্ডের জন্য পোস্ট করে অ্যাড করতে যাব যে আপনি কখনো খেয়াল করে দেখেছেন যখন এইটা প্ল্যান করা হয়েছিল ফুল মানে এই এক্সিকিউশনটা ওনারা যখন করেছেন, এখানে কতটা স্টুডেন্ট ছিল আর স্টুডেন্টদের ভেসে কতটা জামাত শিবির, কতটা অন্য যারা নন স্টুডেন্টও না তারাও কিন্তু ঢুকে গেছে এটার মধ্যে। এত স্টুডেন্টরা চলে আসছে। আমি আপু আবারও আপনাকে বলছি, একটা পরিসংখ্যান দেই। জি সেটা হচ্ছে আমরা তো ঘটনার মধ্যে অনেক কিছু জানতে পারি না, আমাদের কারোই সম্ভব না, আমরা পরবর্তীতে জানতে পারি। হুম হুম, এই আপনাদের যেই সমন্বয়কের যে লিস্টটা, জি ওখানের মধ্যে আমি এক্সাক্ট অ্যামাউন্ট বলতেছি না, বাট কাছাকাছি বলতেছি। 114 জনের মধ্যে 86 জন না 90 জন শিবিরের কর্মী। দ্যাটস তো দ্য থিং। হ্যাঁ, তো 152 জনের মধ্যে 108 জন শিবির কর্মী। 108 জন শিবির, থ্যাংক ইউ আপু, শিবিরের ওয়েলকাম, কর্মী। থ্যাংক ইউ তো আপু। তো ওর শিবির বলে যে আমরা আল্লাহ রাসূল ছাড়া কাউরে ভয় পাই না। তাহলে ভাই আপনারা কার ভয়ে আপনারা এখানে আপনাদের ছাত্রলীগের মধ্যে ঢুকেন? আপনারা কার ভয়ে আপনারা এই সাধারণ শিক্ষার্থী সাজেন, সমন্বয় সাজেন? কেন? মানে কার ভয়ে? সেটাই। আপনারা আবার আরেকটা জিনিস আপনি খেয়াল করে আপনারা দেখুন, সব দোষ ছাত্রলীগকে দেন, আপনার সব দোষ আওয়ামী লীগকে দেন। তাহলে এই যে আওয়ামী লীগ এত বছর ছিল সেগুলোর অপকর্ম আপনারা নেন না কেন? আচ্ছা শুনেন, সবচেয়ে ফানি জিনিস হলো এই যে সার্জিস আলম, আমি তাকে সার্ভিস আলম, আমি না, অনেকেই বলে তাকে। তো এই সার্জিস আলম, এরা কিন্তু কোনো এক সময়ে প্রধানমন্ত্রীর পিছনে দাঁড়িয়ে ছবি তুলেছে, এরা কিন্তু ভাষণ দিয়েছে, ইনক্লুডিং আসিফ নজরুল, দ্যাট টিচার পারসন। তো উনি ওনারা মানে বঙ্গবন্ধুর নামে এত ভালো ভালো কথা বলেছেন। এই সার্জিস, তারপরে আরো মানে ওই যে যারা সমন্বয়, তারা প্রধানমন্ত্রীর পিছনে দাঁড়িয়ে অনেকগুলা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে হাইলাইট করেছেন দে আর পিওর আওয়ামী লীগার, তারা আওয়ামী লীগ সাপোর্টার। কিন্তু যখন সবকিছু দিন শেষে তারা কি করলো, আওয়ামী লীগই খারাপ, তারা ভালো, আর জামাত শিবিরি মাশাআল্লাহ সুবহানাল্লাহ হয়ে গেল এখন। তো আপু জি দেখেন, এই যে সার্জিস আর হাসনাত, জি সার্জিস ছাত্রলীগের একটা অ্যাক্টিভ কর্মী ছিল। তার বাড়ি পঞ্চগড়, আমাদের প্রেসিডেন্টের বাড়ির কাছাকাছি। তো যতটুকু খবর পাইলাম যে সে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ নিয়ে খুব সুন্দর একটা বক্তব্য দিল যে আহ, ওনার মতে পৃথিবীর এরকম ভাষণ হয় না। তো সেই ব্যক্তিটা, তুমি আম, তুমি তো আম, তুমি তো একটা স্বাভাবিক মানুষ। তুমি সেই ব্যক্তিটা তোমার তুমি না হয় যা তোমাদের আওয়ামী লীগ কর্মকাণ্ড পছন্দ হয় নাই, তুমি এটা বিরোধিতা করছো। তুমি একজন ব্যক্তি হিসাবে তোমার আওয়ামী লীগকে যেমন সাপোর্ট করার অধিকার আছে, তোমার আহ, ঘৃণা করার অধিকার আছে একজন নাগরিক হিসাবে। রাইট কিন্তু তুমি যেই বঙ্গবন্ধুর ভালোবাসা, সেই বঙ্গবন্ধুর ঘৃণা তো আর একদিনে হয় না। না তুমি কিভাবে যেই ৭ই মার্চের এই ওই সরকার, মানে তোমাদের যে সরকার, সেই সরকার ৭ই মার্চ বাতিল করলো, তুমি তো কোনো ভাই প্রতিবাদ করলা না, তুমি তো কোনো প্রতিবাদ করলা না। তারপর এই তাহলে তুমি আসলে মানে আসলে তোমার আসলে এখানে তানভীর আরো অনেক কিছু হয়েছে যেটা আমরা স্টেপ ওয়াইজে আসছি। এই যে বঙ্গবন্ধুকে যেভাবে অবমাননা করা হচ্ছে সেটা আমরা স্টেপ ওয়াইজে আসছি, এটা নিয়ে আমরা কথা বলবো। তো এখন আমার যেটা কোশ্চেন আপনাদের কাছে, এই কোটা আন্দোলন কি আসলেই কোটার আন্দোলন ছিল? আর আসলেই যারা কোটা আন্দোলনে নেমেছিল তারা কি আসলেই মেধাবী? তারা কি তাদের এতই মেধা যে যখন তাদেরকে ইংলিশে 2টা লাইন বলা প্রশ্ন করা হয় তখন তারা 2টা লাইনও প্রপারলি আনসার করতে পারে না? তখন তারা মানে এত মেধা কিভাবে, মানে এত মেধাবী হয় কিভাবে তারা 2টা লাইন ইংলিশ বলতে পারে না? তো তারা কিভাবে মেধাবী হলো? আর তাদের মেধা মানে কারা তাদের মেধাতে স্ট্যাম্প লাগিয়ে তাদেরকে বললো যে এরাই হাইয়েস্ট মেধাবী? বাংলাদেশে তো আরো আরো অনেক 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 অনেক, যেমন কোয়েশ্চেন, আমি ফর এক্সাম্পল আপনাদের দুইজনকেই নিচ্ছি। আপনারা দুইজন কিন্তু বাংলাদেশের গন্ডি পেরিয়ে এখন আমেরিকাতে পড়ালেখা করছেন, পিএইচডি করছেন, হায়ার লেভেল আপু স্টাডি। সরি, আমি ব্যাচেলর করতেছি। আচ্ছা সরি, মাই অ্যাপোলজিস। বাট
এনিওয়েজ, যে আমি যেটা পয়েন্ট ছিল যে আপনারা বাংলাদেশের দুজনেই পড়ালেখার গণ্ডি চুকিয়ে এখন আপনারা ইন্টারন্যাশনালি পড়ালেখা করছেন, তো আপনাদের কি প্রাপ্য ছিল না উপদেষ্টা হওয়ার? তার না, কি তার কি সেই কি প্রাপ্য যে বাংলায় একটা, ইংলিশে একটা লাইন প্রপারলি বলতে পারে না? আমি এটা নিয়ে আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। দেখেন আপু, আমরা তো আসলে এই এই আমরা তো আর সরকারের কোনো বিরোধিতা করি নাই, আর আমরা বড় বড় কোনো পোস্টও দিই নাই, সেখানে আমাদের উপদেষ্টা হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর মেধাবী আসলে এভাবে বিশ্লেষণ করে না। মেধাবী কখনো আপনার এই ইংলিশ বা বাংলা এটার যে কোনো যোগ্যতা পরিমাপ হয় না আসলে। এই ওনাদেরকে কে মেধাবী বলে, এটা হচ্ছে, এটা যারা বলে তাদের কাছে আমার প্রশ্ন, এটার উত্তর আমার কাছে নাই। আর বিকেম দ্য ন্যাশনাল জোক। আর মেধাবী, আমি কেন আপনাকে ইংলিশ জিনিসটা নিয়ে আসলাম, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ। হ্যাঁ, জি, বাংলাদেশের অফিসিয়াল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। যেরকম কুইবেকে, আমি কানাডার, আমি অলরেডি অফিসিয়ালি দুইটা ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ, লিখতে পারি, বলতে পারি। আবার আমার প্রত্যেকটা গ্রাজুয়েশন হয়েছে। তো আমি যেই দেশেই থাকি না কেন, ডাজন্ট ম্যাটার। পয়েন্ট এটা হলো যে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমি যদি দুইটা লাইন এক্সপ্লেন করতে না পারি, বলতে না পারি, তাহলে আমি কোন অধিকারে নিজেকে মেধাবী বলি? আমার কথা এটা। কারণ কি, আপনি, কারণ দে আর ফ্রম ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের হাইয়েস্ট এডুকেশন, মানে এডুকেশনের প্ল্যাটফর্ম। তো সেইখানের স্টুডেন্টরা যদি, আমি এটা বলবো না যে বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট এরকম, বাংলাদেশে অত্যন্ত মানে গ্রামে গেলেও দেখা যাবে কিন্তু দেয়ার আর ব্রাইট স্টুডেন্টস, তারা কিন্তু প্রপারলি ইংলিশ বলতে পারে, আনসার করতে পারে, সবকিছু পারে। আমার কোয়েশ্চেন এটা হলো যে আমি, ইফ আই এম রিপ্রেজেন্টিং মাই কান্ট্রি, আমি যদি আমাকে বাংলাদেশের সেরা মেধাবী সমন্বয়ক হয়েছি, তার মানে আমার মধ্যে ওই মেধার হাইয়েস্ট ইয়েটা আছে, কম্পোনেন্টটা আছে, সেই জন্য আমি হয়েছি। তো আমি যখন আমাকে সেরা মেধাবী হিসেবে নিজেকে জাহির করতে যাব, তো জাহির করতে যাওয়ার সময় আমি ইংলিশে দুইটা কথা বলতে পারলাম না, তাহলে আমি কিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসলাম? আমার কোয়েশ্চেনটা এখানে, আমার খটকাটা এখানে। এটার এক্সপ্লেনেশনটা আমি দেই। গো হেড। বাংলাদেশে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো হতো আগে, তখন কিন্তু মাদ্রাসার ছাত্ররা বা মাদ্রাসার রিলেটেড যারা ছিলেন, তারা কিন্তু বাংলাদেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিতে পারতেন না। তো এর পরবর্তী ধাপে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আমলেই সমতা আনানোর জন্য বলা হলো যে হ্যাঁ, মাদ্রাসা থেকে যারা বের হবে, সম্ভবত এটাকে দাখিল বলে, জি, দাখিল পরীক্ষার পরে তারাও এক্স্যাক্টলি এইচএসসি পরীক্ষার পরে যারা সবাই যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তারাও ভর্তি হতে পারবে। রাইট। তো আমাদের শিক্ষা ব্যবস্থার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ফার ডিফারেন্স। সেখানে নাম্বার কাউন্টিং হয় অন্যভাবে, যেখানে আচ্ছা, আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের নাম্বার যেভাবে কাউন্টিং করা হয়, ওরা আমাদের থেকে এক স্টেপ এগিয়ে থাকে। আমরা আচ্ছা, যদি কোনো সাবজেক্টে ৮০ পেলাম, দ্যাট মিনস তারা ওখানে ৯০, ৯৫ বা ৯৮, ৯৯ মাস্ট পাবেই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বা যখন ভর্তি পরীক্ষাটা হয়, ভর্তি পরীক্ষার জন্য ১০০ মার্কস থাকে এবং প্রিভিয়াস যে এক্সাম গুলা থাকে সেখান থেকে আরো 100 মার্কস নেয় ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের নাম্বার থেকে। তো আচ্ছা, দেখা যাচ্ছে যে আমরা যত মেধাবী হই না কেন, আমাদের তুলনায় কিন্তু তারা একটু এগিয়েই থাকে নাম্বারে। আচ্ছা, আচ্ছা। সেটা কেন একটু বলা যাবে? এটা এটা আহ, এটা তো বললামই যে মাদ্রাসাতে ওরা নাম্বার পায় আমাদের নর্মাল এডুকেশনের তুলনায় বেশি। তো ওকে, সেক্ষেত্রে এই ২০০ মার্কসের ভিতরে তারা ১০০ মার্কস হয়তো ভর্তি পরীক্ষাতে আমরা ভালো করলাম, কিন্তু আলটিমেটলি আমরা ওই ১০০ মার্কস প্রিভিয়াস যে আমাদের রেজাল্ট বেসিস, সেখান থেকে তারা এগিয়ে থাকে। আচ্ছা, এই জন্য বিগত বছরগুলাতে, বিগত সম্ভবত ৫ থেকে ৭ বছর হলো এই সিস্টেম গুলা চালু হয়েছে বা তারও আগে, দেখা যাচ্ছে যে মাদ্রাসার স্টুডেন্টরাও কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং তাদের ওই যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যে একটা এথিক্স থাকে বা যে একটা তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় জামাতি ইসলামী বা শিবির মাইন্ডেড, এগুলা তো এরা
পুশিং করতেছে তাদের ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত। তারা যখন হায়ার স্টাডির জন্য চলে যাচ্ছে, অনার্স মাস্টার্স করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে, তো একটা আওয়ামী লীগার বা একটা বিএনপির সাপোর্টার তারা কিন্তু সেই মেন্টালিটিটা কন্টিনিউ করবে। আর যারা জামাত শিবির বিলিভ করে তারা কিন্তু তাদেরটা ওই আপার লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যতটুকু চেষ্টা করার দরকার করে। তো আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা মাঝ পর্যায়ে এসে যখন এই ব্যবস্থাটা করা হয়েছিল মাদ্রাসার শিক্ষাকে আমাদের সমমূল্যমানের করার জন্য, তখন থেকে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটার একটু অবনতি হওয়া শুরু হয়েছে। আমার যতদূর ধারণা বা বিশ্বাস, আমি এখনো পর্যন্ত বিলিভ করি এটা সম্ভবত ঠিক হয়নি। কারণ আমরা যখন নর্মাল এডুকেশন লেভেলগুলোতে থাকি, তাহলে তাদেরকেও ঠিক একইভাবেই পরীক্ষা দেওয়া বা একই লেভেলেই চলা উচিত ছিল বা চালানো উচিত ছিল, যেটা করা হয়নি। যার জন্য আমরা আমাদের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে পাশ করে এবং মাদ্রাসা বোর্ড থেকে পাশ করে বের হয়, তাদের মধ্যে একটা গ্যাপ থেকে যায়, তারা নাম্বারের ভিত্তিতে আগে চলে যায়। আমার মনে হচ্ছে এই যে আপনি যে কথাটা বললেন তাদের মধ্যে একটা গ্যাপ থেকে যায়, আমার মনে হয় আমাদের মানে আমার কাছে এখন উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ডেফিনেটলি শি ইজ। তো আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন উনি সবসময় চেয়েছেন যে আমাদের দেশটা যেন মানে সবসময় সবাই যেন দেখেন গত 15-16 বছরে জেন্ডার ইকুয়েশনটা মানে অনেক ইকুয়াল হয়েছে, যেটা আগে তার 16 বছর আগে ছিল না বাংলাদেশে। তো উনি চাচ্ছিলেন হয়তো যে মাদ্রাসায় যারা পড়ালেখা করেন বা যারা ওই লেভেলে আছেন তারা নিজেদেরকে হয়তো একটু ব্যাকয়ার্ডে, বিকজ তারা মাদ্রাসাতে পড়ালেখা করে। কারণ বাংলাদেশের একটা, আমি যখন বাংলাদেশে বেড়াতে যাই বারবার গিয়েছি তখন এটাই দেখেছি, যারা মাদ্রাসাতে পড়ালেখা করা হয় তাদেরকে একটু মানে ও আচ্ছা ও তো মাদ্রাসায় পড়ে, মানে একটু ওইভাবে একটু আন্ডার এস্টিমেট করা হয় বাংলাদেশে। এটার সমতা আনার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যবস্থাটা ইকুয়াল করার চেষ্টা করেছিল, যেটার ফায়দা লুটেছে তারা, কিন্তু কোনো মানে সুফল আমাদেরকে দেয়নি। তো এখন কি বলবো, যারা ফায়দা লুটে তারা কিন্তু কখনোই অপোজিশনকে যে ফায়দাটা তাকে করে দেয় তারা কিন্তু কখনো তাকে সুফল দেয় না। তারা অলওয়েজ একটা ব্যাক প্ল্যান নিয়েই তারা এক্সিকিউট করে যে আমার স্বার্থ সিদ্ধি হাসিল করতে হবে, সেটা নিয়ে কিন্তু সে সামনের দিকে আগায়। আর যেটা হয়েছিল কোটা আন্দোলনের নামে। কোটা আন্দোলনের নামে তো নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা তো চেষ্টা করেছে এবং সফলও হয়েছে, কিন্তু আমাদের কনসার্নটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে। তারা বাংলাদেশকে যে আইয়ামে জাহিলিয়াতের যুগে নিয়ে চলে যাচ্ছে, এটা আসলে কারোরই কাম্য না। আপনি দেখেন গত পরশুদিন আজিমপুর থেকে একটা বাসায় ডাকাতি করছে একটা বাচ্চা, 1 বছরের একটা বাচ্চা মেয়েকেও চুরি করে নিয়ে গেছে। পরবর্তীতে মোহাম্মদপুর থেকে তাকে উদ্ধার করা হয়েছে, কিন্তু একটা স্বাধীন সার্বভৌম দেশে এটা কেন হবে? আপনি তো শুধু বলেছেন বাসা থেকে, বাংলাদেশে এখন মানে আমার ফেসবুকটা হাইজ্যাক করার, যেটাকে আমি হাইজ্যাক বলবো, করার পিছনের রিজন এগুলা ছিল। কারণ বাংলাদেশে এখন এমন একটা অবস্থা হয়েছে যে কারোই উচিত কথা বলার কোনো রাইট নাই, কেউ সত্য কথা বলতে পারবে না, কেউ সত্য পিকচারটা তুলে ধরতে পারবে না। যেই সেটা করতে যাবে তার নামে ভুয়া কেস দেওয়া হবে, তাকে ধরে নিয়ে যাওয়া হবে। আমার কাছে একটা পরিসংখ্যান আছে, সেই পরিসংখ্যানটা আমি একটু পরে অডিয়েন্সদেরকে সাথে শেয়ার করছি, যে কত মানুষকে গুম করা হয়েছে, হাউ মেনি নাম্বারস অফ পিপল, কত মানুষকে মানে ফলস অ্যাকুজেশন দিয়ে গ্রেফতার করা হয়েছে। সেটার আমি আমাদের অনুষ্ঠানের এক পর্যায়ে আমি সেটার প্রপার নাম্বারটা দিব, কারণ আমি চাচ্ছি যে আমাদের অডিয়েন্সরা সেটা জানো। তো আমার কথা সেটা হলো যে এখন তো শুধু সেটা হচ্ছে না, এখন ওপেনলি ডাকাতি হচ্ছে, বটি নিয়ে মানে মাঝ রাস্তায় খুন করা হচ্ছে, যা ইচ্ছা তাই করা হচ্ছে। বাংলাদেশে আজকে দুপুরের সংবাদ, রংপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক মুন্না ভাইকে রাস্তার উপরে ফেলে কুপায় মেরে থুয়ে গিয়েছে। এটা একটা স্বাধীন দেশে, মানে ভিডিওটা আমি দেখতে পারিনি, এটা দেখার মতো ভিডিও না। তোফাজ্জলকে যখন মারছে সেই ভিডিওটাও আমি সম্পূর্ণ কন্টিনিউ করতে পারিনি।
আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাসুদ ভাইকে যখন মারছে, মোল্লা ভাইকে মারছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যখন মাসুদ ভাইকে মারছে, এই ভিডিওগুলো আমরা দেখতে পারছি না, আর নিতে পারছি না আসলে। এরকম না, মানে মাঝখানে এত ভিডিও আমার কাছে আসতো, আর আমার প্রবলেম হয়েছিল যে আমি আমার নিজের এক্সাম্পলটা দিয়ে দিব। আমি কোথায়, কানাডাতে। আমার একটাই মানে তাদের জন্য যেটা আমি রং করেছি সেটা হলো আমি সত্য কথাগুলা ফেসবুকে ননস্টপ লিখে যাচ্ছিলাম। ফেসবুকে আমি প্রতিদিন 10টা থেকে 12টা পোস্ট দিতাম, আর যেটাতে আমি প্রপার জেনুইন ইনফরমেশন গুলাই দিতাম। তো এট এ পয়েন্টে এটা বাংলাদেশ পর্যন্ত চলে গেছে। তো এখন বাংলাদেশের এমন অবস্থা হয়েছে যে কারো বাক শক্তি নেই, কেউ সত্য কথা বলতে পারবে না, তাকে ইদার মেরে ফেলা হবে। আর মেরে ফেলাগুলো এত জঘন্যভাবে করা হচ্ছে, সেটা হচ্ছে মানুষদেরকে রাস্তার মধ্যে, মানে কতটুকু অপমানজনক। আপনি দেখেছেন আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে কতটা অপমানজনক হলে একটা মানুষকে মেরে ফেলার পরে তার প্রাইভেট পার্টটা বাইর করে তাকে মানে মারতে মারতে এত অবস্থা হয়েছে, চোখ মুখ নাক সব ফুলে গেছে। একটা মানুষ মানে অলরেডি মরেই গেছে, তারপরেও তাকে হিউমিলেট করা হচ্ছে, তারপরেও তাকে মানে রাস্তার মধ্যে ল্যাম্প পোস্টে ঝুলানো হচ্ছে। আমরা কোন যুগে বাস করছি? আরো সবচেয়ে জঘন্য বিষয় হচ্ছে আপু, যেটা মনে করেন 5 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সেফটি এবং সিকিউরিটির জন্য যখন ভারতে চলে গেলেন, 8 তারিখ পর্যন্ত কেন ইনডেমনিটি বিল তারা পাশ করবে? রাইট, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? রাইট। আর উনি কিন্তু ইচ্ছে করে চলে যাননি, উনাকে জোর করে পাঠানো হয়েছে। উনি নিজের থেকে যাননি, উনি লাস্ট মুহূর্ত পর্যন্ত চেয়েছিলেন উনি থাকতে। ওনাকে গত সপ্তাহে অজিত দোভাল, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর এখন তত্ত্বাবধানে আছেন, উনি একটা বই বের করেছেন, এবং সেখানে উনি স্পষ্ট উল্লেখ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংশয় ছিল, যার কারণে ভারতীয় সেনাবাহিনী প্রধান বাংলাদেশের সেনাবাহিনী প্রধানকে টেলিফোন করে রাজনৈতিক বার্তা এবং ইন্টারন্যাশনালি তাকে চাপ প্রদান করে বলেছে যে ডোন্ট কিল হার, কিপ হার সেফ অ্যান্ড জাস্ট সেভ হার। জি, আমরা একটা ব্রেক নিব। তার আগে আমি জাস্ট একটা মানে পয়েন্ট আমি বলে যাচ্ছি, যে আমি চাচ্ছি যে তানভীর আপনি এটা নিয়ে একটু এলাবোরেট করেন, যে আমরা যে এই যে মেধা, কারণ এই দ্য হোল থিং, আমি বারবার মেধাতেই আসবো এই কারণে, বিকজ দ্য হোল রেভলিউশন, মানে এই সিচুয়েশনটা ক্রিয়েটই ওনারা করেছেন মেধাকে সামনে রেখে, গোটা আন্দোলনকে সামনে রেখে। তো আমরা কিভাবে মেধাবী হয়, আমরা কিভাবে এত মেধাবী হয়ে আমাদের প্রাইম মিনিস্টার, যিনি 76 ইয়ার ওল্ড, উনার প্রাইভেট ইউজফুল জিনিসগুলোকে নিয়ে জাতীয় পতাকা বানানো হয়েছে। মানে ওদের জাতীয় পতাকা এটাই ছিল ওনার আন্ডারগার্মেন্টস। তারপরে গণভবনে হাঁস মুরগি চুরি করার থেকে, গাছগাছালি চুরি করার থেকে এমন কোনো জিনিস বাকি ছিল না। তো আমাদের মেধা কি আমাদেরকে এইটা শিখিয়েছিল? কারণ আমরা তো যদি ইউনিভার্সিটিতে চলে আসি, তার মানে দেয়ার ইজ আ সার্টেন লেভেল অফ স্টাডিজ উই হ্যাভ ডান, রাইট? আর আমরা যদি এতটুকু পড়ে চলে আসলাম, আমাদের মেধা কি এটাই দিয়েছে? এটা কোন ধরনের স্বাধীনতা, যে সাথে সাথে বাংলাদেশের যেটা মেইন পয়েন্ট, বাংলাদেশের যেখান থেকে বাংলাদেশের ল পাস হয়, যেখানে সংসদ, সেই সংসদে সেই ঘনভবনে গিয়ে ওরা যা ইচ্ছা তাই করেছে, একজন সিটের উপর বসে সিগারেট টানতেছে। এটা কোন মেধার বহিঃপ্রকাশ? আমি সেটা তানভীরের কাছ থেকে শুনতে যাব, তারপরে আমি আবারও আসবো স্নিগ্ধা শেখের কাছে। আপু, আসলে খুবই লজ্জাজনক একটি বিষয় যে তিনি প্রধানমন্ত্রী হোক আর উনি একজন মহিলা হোক, আর উনি কারো মা হোক, আপনি একজনকে পছন্দ নাই করতে পারেন, তাই বলে আপনারও কিন্তু বাসায় মা আছে, বোন আছে, আপনারও পরিবার আছে। আপনি এমন কিছু কেন করবেন যেটা দেখে আপনার পরিবারই লজ্জাবোধ করে? আপনি যদি ভালো পরিবার থেকে আসেন, বিলং করেন, তাহলে আপনার পরিবারও নিশ্চয়ই এসব দেখে লজ্জাবোধ করেছে। এবং খুবই দেখেন, বলা যে কোটানা মেধা, অবশ্যই মেধা। যদি তাই হয় তাহলে আপনার কোন মেধার বলে এই দুইজন আপনার উপদেষ্টা পদে নিয়োগ হলো? কোন মেধার বলে আপনার
এই কোন কোন মেধাবীরা এখানে আপনার গিয়েছে আপনার হাঁস চুরি করতে? আসলে আমাদের বাংলাদেশের অনেক অনেক ইভেন কচু শাক পর্যন্ত চুরি হয়েছে। বা- আসলে মানুষ বাংলাদেশের আমাদের অনেক অনেক সমস্যা আছে। তো এই এই যে সমস্যাগুলো এগুলো আমাদের একদিনে কখনো পরিবর্তন হবে না। এগুলো আপনার সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে এবং এটার জন্য আমি অবশ্যই যে রাজনৈতিক যে অস্থিরতা এটা অবশ্যই দায়ী। যে আর আমাদের অবশ্যই এই কারণ আমরা এই পরিবেশে থাকতে থাকতে আমরা আহ ভালো যেমন আছে আমরা নেগেটিভ দেখতেছি। তো আমরা দেখলাম যে আসলে মানুষ কত নিচু মানের হয়, যে মানুষ মনে হয় যে কারো বাসায় চেয়ার নাই, কারো বাসায় মনে হয় হাঁস নাই, কেউ মনে হয় সারা জীবন না খেয়ে ছিল, রোস্ট খাচ্ছে, পোলাও খাচ্ছে। এবং আপনি দেখেন এই যে বঙ্গভবন বা গণভবন, সেগুলো তো আমাদের দেখেন, প্রধানমন্ত্রী যাবে, প্রধানমন্ত্রী আসবে, স্পিকার আপনাদের জাতীয় সংসদ যেখানে, সেখানে আপনার আওয়ামী লীগ গেলে বিএনপি আসবে, বা যদি অন্য কেউ দল করে সেখানে আসবে, সেখানে যে আপনি কোনো জাতীয় সম্পদের আপনি অপচয় অবমাননা করতে পারেন না। আর আপনি এই এই যে মেধা যেটা বলা হচ্ছে, আপনি গতকাল দেখলাম যে উপদেষ্টা নাহিদ নাকি আপু সিনিকদা আপু একটু বলবা, এই বললো যে সারা দেশে কয় হাজার জানি লোক নিয়োগ দেওয়া হলো, যেখানে পরীক্ষা হয় নাই, তাহলে 87,332 জন। 87,332 জনকে সে কোন So যোগ্যতা বলে, you're straight on the point যে হ্যাঁ numbering is straight on the point. হুম, হ্যাঁ, কোন যোগ্যতা বলে তাদেরকে নিয়োগ দেওয়া হলো? তারপরে আপনি এই যে মেধাবী বলতেছেন, তথাকথিত মেধাবীরা, এগুলো কোন মেধাবীরা এগুলো করে আপু? এগুলা যারা করে তারা শুধু টোকাই। আমি কোন হয়তো আমার এই কথাগুলা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি যে কথাটা বলতে এখন বাধ্য হচ্ছি। আমাকে মাফ করবেন যদি আমি আপনাদের কারো ইমোশনে টাচ করি, কিন্তু পারিবারিক শিক্ষাটা আপনি যে বললেন যে আমি এমন কোনো কাজ করব না যেখানে আমার বাবা মা লজ্জা পাবে। তো আমি কারো বাবা মাকে আমি দোষারোপ করছি না, কিন্তু ইয়াস, আমার আপব্রিঙ্গিংটা কিরকম সেটা ম্যাটার করে। কারণ আমি যদি সত্যিকারেরই প্রপার, এখানে ধনী গরিব ব্যাপার না, এখানে শিক্ষিত অশিক্ষিত ব্যাপার না, ব্যাপারটা হলো প্রপার আপব্রিঙ্গিং। বা এটাও হতে পারে ব্রেইন ওয়াশিং, ওদেরকে কোন থিওরিতে ব্রেইন ওয়াশ করা হচ্ছে। এখানে কিন্তু যারা মানে কোটা আন্দোলন করেছে সবাই কিন্তু কি বলবো, মানে সবাই কিন্তু কেউ বুঝে আন্দোলন করেছে, কেউ না বুঝে আন্দোলন করেছে, কেউ ইমোশনে করেছে, কেউ টাকা খেয়ে করেছে। পয়েন্টটা এইটাই যে দেখেন আমি যে আন্দোলনটা করলাম, সেই আমি কি মানে শুরুতেই আপনি একটা কথা বলেছিলেন যে প্রধানমন্ত্রী কি বলেছিলেন যে আমি কোটা কি কাকে দিব, না, মানে এটা তো ওনাকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, মানে ওনাকে প্রশ্নটা করে হয়েছিল ওইভাবে। দেখেন আপু, আপনার যদি দুইটা প্রশ্ন করা হয় যে ইয়েস অর নো, তাহলে আপনি বলতে পারবেন না ভেরি গুড, আপনার অবশ্যই ইয়েস অর নো এই দুইটার মধ্যে অ্যান্সার দিতে হবে। তো রাইট প্রশ্নটা ছিল এরকম, দেখেন বাংলাদেশের 30 লক্ষ 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এখন যারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, সেটা আওয়ামী লীগ, বিএনপি এবং যদি অন্য অন্য কেউ দল থাকে, করতে পারে। হ্যাঁ, রাজনীতি তো আসলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে না, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে। তখন সবাই বলবে যে আহ, অবশ্যই মুক্তিযোদ্ধাদেরকে দিব। তো প্রশ্নটাই করা হয়েছিল এরকম যে আহ, আহ, এক আপনার জায়গায় এই কথাতে আমি একটা জিনিস অ্যাড করছি, আমি আপনার কন্টিনিউ করছি, আই এম নট কাটিং ইউ অফ, আমি জাস্ট অ্যাড করছি। মুক্তিযুদ্ধর ফ্যামিলিরা কেন পাবে না? আমাদের এই দেশটা কাদের কারণে হয়েছে? কারা আমাদের দেশের জন্য স্যাক্রিফাইস করেছিলেন? যারা এক কাপড়ে এক এক মানে না খেয়ে খেয়ে এত কিছু সহ্য করে আমাদের দেশটাকে নিয়েছিলেন। আমি আমার লাইফে লাকি এনাফ যে আমি কিছু হাইলি এডুকেটেড, বাট ওনারা মুক্তিযোদ্ধা, ওনাদের সংস্পর্শে আমি এসেছি আমার লাইফে। তো ওনাদের মুখ থেকে আমি যেসব স্টোরি শুনেছি, অনেক কষ্ট করে আমাদের দেশটাকে ওনারা স্বাধীন করেছেন। তো ওনাদের ফ্যামিলি যদি রাইট না থাকে, তো আমাদের প্রধানমন্ত্রী কি অপরাধ করেছেন এই কোয়েশ্চেনটা করে উনি কখনোই বলেন নাই যে তোমরা রাজাকার। উনি বলেছেন আমি কাকে দিব, আমি কি মুক্তিযোদ্ধার ফ্যামিলিকে দিব নাকি আমি রাজাকারের নাতিপুতিকে দিব? আজকে হ্যাঁ, আমাদের দেশটা ধ্বংস করছে কে? ওই তো যারা আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের দেশটাকে স্বাধীন চায়নি, তারাই কিন্তু এখন আবার মাথা উঁচু করে আবার আমাদের পিছনে লেগেছে। জি আপু, অবশ্যই তাই। আপনি দেখবেন যে এই যেই জামাত নিষিদ্ধ ছিল, এই যেই 71-এর যে পরাযুক্ত শক্তি জামাত, এই আপনার দেখবেন যে
আপনার এখন কিন্তু যে জামাত আর বিএনপি এরাই চালাচ্ছে দেশ, আপনি দেখেন যে ওরা কিন্তু স্বাধীনতা যে বিরোধী আমরা কিন্তু শুনতাম, কারণ আমরাও কিন্তু এই প্রজন্মের। আমরা বলতে আমি এখানে আমাকে বোঝাচ্ছি। আমিও। আমি কিন্তু এই শুনছি যে জামাতের এই কাজ, শিবিরের এই কাজ। আপনি খেয়াল করে দেখবেন আপু, আসতে না আসতেই জাতীয় সঙ্গীত চেঞ্জ হবে, জাতীয় পতাকা চেঞ্জ হবে, হ্যাঁ, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হবে, হ্যাঁ, তারপর আপনার ৭ই মার্চ বাতিল করা হচ্ছে, 15ই আগস্ট বাতিল করা হচ্ছে। ৭ই মার্চ কেন বাতিল করা হবে? 15ই আগস্ট কেন বাতিল করা হবে? বঙ্গবন্ধু কি কোনো একক পরিবারের কেউ? বঙ্গবন্ধু সারা বাংলার। এটা আপনি যতদিন বাংলাদেশে থাকবেন এটা আপনাকে মেনেই চলতে হবে। এটা হচ্ছে চরম সত্য। আর একটা জিনিস খেয়াল করেন, ৭ই মার্চ ১৯৭৫ সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৭৫ থেকে ৯৬ সাল ২১ বছর পর্যন্ত ৭ই মার্চের ভাষণটি বন্ধ করে রাখা হয়েছিল। আচ্ছা, এই ভাষণটির মধ্যে এমন কি যে এই ভাষণটি আপনি নিষিদ্ধ করে রাখতে হবে? এই ভাষণে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করেছে। এই ভাষণের কারণেই আমরা স্বাধীনতা পেয়েছি। এই ভাষণের কারণেই সবাই একত্রিত হয়েছে, সবার মধ্যে যুদ্ধের প্রেরণা জুগিয়েছে। আপনি দেখবেন যে স্বাধীনতা পরবর্তী সময়ে জিয়াউর রহমান এবং খন্দকার মোশতাক এই ভাষণটি নিষিদ্ধ করে রাখা হয়েছিল। কেন? কি রং এখানে? যেখানে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি দেওয়া হয়েছিল এই ভাষণটিকে, সেখানে আপনারা এই ভাষণটি নিষিদ্ধ করে দিলেন। এবং সেই একই গোষ্ঠী, জামাত গোষ্ঠী, তারা এখানে এসে আবার সেই আপনার এই ৭ই মার্চের ভাষণ বাতিল করতেছে। এবং যারা বঙ্গবন্ধু জাতীয় পতাকা এবং যারা এই বঙ্গবন্ধুকে নিয়ে এত বড় বড় স্লোগান দিয়েছে, তারা কোনো প্রতিবাদ করেনি। তারা তা তো করেইনি, তারা আপনার বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলতেছে, বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতেছে না। তো মানে তারা শপথের অবমাননা করতেছে, রাষ্ট্রদ্রোহিতা করতেছে। এবং খুব মানে সাথে সাথে আপনার যেখানে সে শপথ নিল যে সে সংবিধান রক্ষা করবে, সেখানে সে সংবিধান নষ্ট করতেছে। তো যেটাকে আমরা রাষ্ট্রদ্রোহী বলতে পারি। এবং আপনি দেখতেছেন যে এই মুক্তিযোদ্ধা মহিউদ্দিন ওনার নাম, ওনার কবরে যায় আগুন দেওয়া হচ্ছে, ওনার কবরে যায় ভাঙচুর করা হচ্ছে। এবং উনি কে? উনি আওয়ামী লীগের সবচেয়ে সমালোচনা করতেন। বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের মুক্তিকামী মানুষের বন্ধু। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু মানেই এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধুর ৫২-এর ভাষা আন্দোলন, ৬৬-র ১১ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধ, প্রতিটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। আর সেই বঙ্গবন্ধুকে মুছে ফেলার একটা অন্ধ, মানে আমি এটাকে অন্ধ বলবো, যে প্রয়াস চলছে, যে জাতির পিতা দল মত নির্বিশেষে সবাই যাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন, সবাই যাকে জাতির পিতা বলে সম্মান দিয়েছেন, সেই বঙ্গবন্ধুর মাথায় উঠে হয়েছে। সেই বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি ৩২ নম্বর, যে বাড়িটা আমাদের বাংলাদেশের ইতিহাসের সাক্ষী, যে বাড়িটাতে বঙ্গবন্ধুর ফ্যামিলিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ওনার পরিবারের প্রত্যেকটা মেম্বারকে মধ্যরাতে এসে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পাকিস্তানিরা যে বাড়িটাকে ধ্বংস করার মানে অডাসিটি দেখায়নি, দুঃসাহস দেখায়নি, এই 2024 এসে সকল মেধাবীরা সেটা করেছে। তো আমার তানভীরের কাছে প্রশ্ন, আপনার এই ব্যাপারে কি বলার আছে? আপনার অভিমতটা আমি শুনতে চাচ্ছি, কারণ সোফার আমরা আরেকটা কথা বলে যাচ্ছি, তার আগে আমরা স্নিগ্ধা আপু অনেক সুন্দর করে কথা বলছিলেন, ওনার কাছ থেকে আমরা খুব সুন্দর সুন্দর কমেন্টস শুনছিলাম, যেটা আমাদের সবার মানে মনের কথা। তো হঠাৎ করে একটা ইমার্জেন্সি সিচুয়েশনের কারণে ওনার আজকে চলে যেতে হচ্ছে, সেই জন্য আমি ওনার তরফ থেকে দুঃখিত সবার কাছে, আমাদের অডিয়েন্সের কাছে। তো অবশ্যই উনি আমাদের সাথে আরেকটা আড্ডায় আসবেন। এটাকে আড্ডাও বলা যায় না, এটাকে আমরা বলবো যে কনস্ট্রাকটিভ কনভারসেশন, যেটা আমরা আমাদের দেশের স্বার্থে, দেশের ভবিষ্যৎ নিয়ে, যেহেতু আমরা এখন নেক্সট জেনারেশন বাংলাদেশের, তো আমরা সেই বিষয়ে আলাপ করছিলাম। আর স্নিগ্ধাপুর কথাগুলো খুবই মূল্যবান কথা ছিল।
তো উনি আবারও আমাদের সাথে ফিরে আসবেন, ওনার সাথে আমরা আবারও ওনার কাছ থেকে সুন্দর সুন্দর কথা শুনবো। বাট রাইট নাও তানভীর ভাইও ফ্যান্টাস্টিক ওনার অপিনিয়ন দিয়ে যাচ্ছিলেন। ওনারাই হলেন আমাদের বাংলাদেশের নেক্সট জেনারেশন, মানে কারেন্ট জেনারেশন। তো আমরা কন্টিনিউ করব তানভীর ভাইয়ের কাছ থেকে, কারণ যেহেতু কথাগুলো খুব সুন্দর হচ্ছে, জমে উঠেছে, তো আমি তানভীর ভাইয়ের সাথে আরো কিছু কনভারসেশন করতে চাই। তানভীর, আপনি বলেন, আমার এই মুহূর্তের যেটা প্রশ্ন ছিল, এই যে আমাদের স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধুকে মুছে ফেলার যে মানে অন্ধ প্রচেষ্টা চলছে, সেটাতে তারা কতটুকু সাকসেসফুল হবে, আর সেটা কি আদৌ যুক্তিযুক্ত কোনো মানে কি বলে অ্যাকশন? আপনি বলেন সেটা। আপু, প্রথমত যারা ইতিহাসকে মুছে ফেলতে যাবে তাদের নাম নিশানা ইতিহাস থেকে মুছে যাবে, এই কথা দিয়ে আমি আমার এই প্রশ্নের উত্তর শুরু করছি। দেখেন, আপনি বললেন 1952, 66, 69, 71 নির্বাচন। বঙ্গবন্ধু তার জীবনের দীর্ঘ সময় তিনি জেলে অতিবাহিত করেছেন, পরিবারকে ছাড়া অতিবাহিত করেছেন, জেল, Right. জুলুম, নির্যাতন, জীবনের ঝুঁকি, এগুলা নিয়ে তিনি সারা জীবন মানুষের অধিকার সংগ্রাম না এগুলোর জন্য উনি লড়াই করেছেন। এবং Right. এই যে জীবনের দীর্ঘ সংগ্রামে উনি একটা পর্যায়ে উনি পরিবার সহ ওনাকে হত্যা করা হইল। তো আপনি দীর্ঘ এই যে জীবন, যে বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয় যাকে, যার সাথে, যার নামের সাথে বাংলাদেশের নাম ওতপ্রোতভাবে জড়িত, সেই Right. মানুষের আপনি ইতিহাস থেকে মুছে দিতে চাচ্ছেন। এবং আই এম সরি টু সে দ্যাট আপু, মানে আমি কিভাবে বলবো জানি না, ওনাকে এক পর্যায়ে বেজন্মা বানিয়ে দেওয়া হচ্ছে, যে ওনার পিতৃ পরিচয় নাই। মানে কত লেম মানুষ হইতে পারে এবং এগুলা মানুষ বিশ্বাস করে। আপনি একটা মানুষের ভাই ভালোবাসতে না পারেন, পছন্দ না করতে পারেন, তাই বলে এগুলা আসলে এগুলা করে আপনারা আপনাদের নিজেদের জাত চিনাচ্ছেন। আপনারা যে কত নিকৃষ্ট হতে পারেন সেটা চিনাচ্ছেন আপনি। ইতিহাস কখনো পরিবর্তন বদলানো যায় না। আপনি Right. একটা জিনিস খেয়াল করবেন যে এত এত সংগ্রাম, এত এত কিছুর পর আপনি বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চাচ্ছেন কিন্তু পারছেন না। আর আপনি 2 দিনের বৈরাগী, আপনি বলতেছেন যে আপনাকে মানুষ মনে রাখবে। আপনি দেশের জন্য কি করেছেন? দেশের জন্য জাতির আপনি পিতা কিছুই করেন নাই। ইব্রাহিম, এখন বলা হচ্ছে জাতির পিতা ইব্রাহিম। হ্যাঁ, অবশ্যই মুসলিম জাতির পিতা ইব্রাহিম। জি। আমরা আমাদের মুসলিম, আমি মুসলমান, আমি মুসলিম, আগে আমি মুসলিম তারপরে আমি বাঙালি। ওটার সাথে এটা যাবে না আপু, ওটার সাথে এটা কম্পেয়ার আমি করব না। সেটা তো হ্যাঁ, এটা জি। বাংলাদেশ দেশ, দেশের সাথে এটার সাথে কথা বলতেছি, এটার সাথে মিলায় আমরা দুইটা জিনিসকে দুই ভাগে নিব না। তো আপনি আপনি বয়স থাকা সত্ত্বেও আপনারা যুদ্ধে যাননি। আর আপনি যারা যুদ্ধে গেল, যারা জীবন দিল, যারা দেশের জন্য এত 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 সংগ্রাম করলো, তাদের আপনি নাম মুছে দিতে চাচ্ছেন। আপনার নাম ইতিহাসে থাকবে না, আপনাদের নাম ইতিহাস থাকবে না। ইতিহাস আপনাদেরকে বেঈমান, ইতিহাস আপনাদেরকে বিশ্বাসঘাতক হিসাবে স্বর্ণ অক্ষরে স্মরণ রাখবে। এবং ইতিহাসে ইতিহাস এবং চক্রান্ত করে বেশি দিন কেউ ক্ষমতা থাকতে পারেনি। বেশি দিন কেউ আহ, বেশি দিন কোনো কিছু স্থির হয় না, তা বারবার প্রমাণিত হয়েছিল। বাংলাদেশ যতদিন থাকবে, মুক্তিযুদ্ধের ইতিহাস ততদিন থাকবে, বঙ্গবন্ধু ততদিন থাকবে। যেখানে আপনারা 2 লক্ষ মা বোনদের ইজ্জত, 30 লক্ষ ভাই বোনের রক্তের কথা আপনারা ভুলে যান, জি। তারপরে আপনারা কি করে চিন্তা করেন যে আপনারা আপনাদের যে কোনো অবদান মানুষ মনে রাখবে? কখনোই না। 30 লক্ষর কাছে কখনো অন্য কোনো কিছু দিয়ে সেটার আপনার এই, সেটা অন্য কিছু কোনো কিছু সেটা দিয়ে সম্ভব পরিবর্তন হবে নয়, না। কারণ বঙ্গবন্ধুকে বারবার মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু সেই ব্যক্তি যার আলাদা করে কোনো পরিচয়ের দরকার নাই, যার নাম পুরো বিশ্বে আপনি যেখানেই বলেন না কেন, ওনার ওই তর্জনীটাই এনাফ। মানে উনি যখন তর্জনী উপরে তুলে বলেছিলেন এই দেশের মাটিকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, এই উনার এই ভয়েসটাই এনাফ। বাংলাদেশ উনাকে দিয়েই সৃষ্টি হয়েছে। তো যারা, আমি মনে করি যারা এটা মুছে দেওয়ার চেষ্টা করছে, তারা অন্ধের রাজ্যে, বুকার রাজ্যে বসবাস করছে। আর আরেকটা কথা তানভীর, আমি মানে আপনার কথার সাথে অ্যাড করব, যে ইতিহাসে মীর জাফরের নাম আছে, খন্দকার মুশতাকের নাম আছে। হয়তোবা মীর জাফর, খন্দকার মুশতাক পরে যে নামটি যুক্ত হবে বাংলাদেশের মাটিতে, সেটা হবে ডক্টর ইউনূসের।
কারণ উনার রাজনৈতিক অবস্থান থেকেই মুক্তিযুদ্ধের উনি কোথাও ছিলেন না, কখনোই ছিলেন না। বাংলাদেশের কোনো খারাপ টাইমে উনি কখনো বাংলাদেশের সাথে দাঁড়াননি, উনি বাংলাদেশের জন্য কিছু করেননি। তাই উনার কোনো অধিকার নাই বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলা। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, মানুষের মনে জায়গা করে নিতে হয়। সেটা আপনি টাকা দিয়ে মানুষ কিনতে পারবেন ফর টাইম বিং এর জন্য, কিন্তু আপনার ওই লেভেলটা থাকতে হবে, ওই পার্সোনালিটিটা থাকতে হবে। ওনার ওইটা নাই। উনি আমাদের বাংলাদেশের আরেকটা খন্দকার মুশতাক, আরেকটা মীর জাফর, উনি এটাই আমি যেটা মনে করি। তা আমি এটা নিয়ে আমি আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। আপু দেখেন, এই আপনি যেটা বললেন, আমিও আমার এই বয়সে আমি কখনো ওনার দেশ নিয়ে মানে দেশের জন্য ওনার যে অবদান এরকম আমি কিছু শুনি নাই। উনি নোবেল পেয়েছেন, সেটা আমরা সবাই জানি। সেটা কেনা নোবেল। এবং উনি অর্থনীতিতে হয়ে উনি কিভাবে শান্তিতে নোবেল পায় এটা আসলে অনেকেই জানে। সেটা নিয়ে আসলে আলোচনা সমালোচনা করার যোগ্য আমি মনে হয় না। তারপরেও সেটা যেটা আমাদের আমি বিষয়বস্তু নাও, কিন্তু বিষয়বস্তু না, কিন্তু যখন আপনি আপনার মানে আপনার লিমিটের মধ্যে থেকে আপনি যেটা করার দুঃসাহস করবেন করেন, কিন্তু আপনি বাংলাদেশকে ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা কখনোই করবেন না। এক্স্যাক্টলি। এবং আমি মুক্তিযুদ্ধের সময় ছিলাম না, আমি কানাডাতে বড় হয়েছি, কিন্তু আমার নাড়িটা এখনো বাংলাদেশে পোতা আছে। আর সেই কারণে বাংলাদেশের উপর যে আঘাত করবে সে অটোমেটিকলি আমার শত্রু। জি অবশ্যই। যে স্বাধীনতাকে মুছে ফেলতে চাইবে সে অটোমেটিকলি আমার শত্রু। দেখেন, আমি আপনার ব্যাপারে সেটাও বলছি, আপনি এখন আব্রডে আছেন। আমরা যদি বাংলাদেশে নাও যাই, আমাদের কিচ্ছু আসে যাবে না। আমরা এখানে ভালো আছি, কিন্তু আমরা ভালো নেই। আমরা ভালো দেশে থেকে, ভালো পজিশনে থেকে আমরা ভালো নেই, কারণ আমাদের আমাদের দেশ ভালো নেই। দেখেন আপু, উনি আসিফ নজরুল স্যার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনারা দুজনই শিক্ষক ছিলেন। রাইট। এবং মুক্তিযুদ্ধের পরে এই প্রথম এত শিক্ষককে অপমান করা হইলো। হ্যাঁ, রাগে ক্ষোভে অনেকে হার্ট অ্যাটাক করেছে। মানে এত শিক্ষক অপমান কোথাও কখনো জাতি দেখেনি। আপনাকে যে পড়ায় একদিনের জন্য, সেও আপনাদের দেখে দেখে সেও আপনার শিক্ষক। কিভাবে পারলেন আপনারা তাদের হয়ে কোনো প্রতিবাদ করলেন না? এবং এই আপনার এই আপনার আপনি আপনি এটা আপনি এনজিওগ্রাম সরকার দিয়ে কখনো দেশ চলে? দেশ চলবে রাজনীতিবিদদের হাত দিয়ে। এটা Interim যে government is a temporary government. নো ওয়ে আপু। You know, টেম্পোরারি গভর্নমেন্ট উই নো, বাট সাংবিধানিক ইন্টারিম গভর্নমেন্ট বলতে কিছু নাই। এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং অবৈধ। এটা এক প্রকারের জোর যার মুলুক তার, বিষয়টা এমন। তো এই বাংলাদেশের যে অস্থিতিশীল অবস্থা বিরাজমান করতেছে, সেই অবস্থা বেশিদিন চলতে থাকলে মানুষের এখনই খুব খারাপ অবস্থা যাচ্ছে, মানুষের করুণ পরিণতি হবে। এবং এই করুণ পরিণতির জন্য আমরা মোটেও প্রস্তুত নই। আমরা ভালো কিছু আশা করি। আমি বারবার একটা কথা বলবো, কারণ এই কথাটা না বললে হয় না। আমরা 2024 এসে এটা করা উচিত না যে কেউ বললো তোমার কান চিলে নিয়ে গেছে, আসলে কি নিয়ে গেছে সেটা না দেখে দৌড় দেওয়া আমাদের উচিত না। মেধার নামে যে ষড়যন্ত্র করা হয়েছে, কোটার নামে যে নোংরা পলিটিক্স করা হয়েছে, সেটা কিন্তু বিশ্বের যারা বাংলাদেশকে ভালোবাসে তারা কিন্তু সবাই এক নামে, সেটার এক কথায় সবাই এটার এগেইনস্টে। আর সেই কারণেই বাংলাদেশে এখন যেটা শুরু হয়েছে, কারো কথা বলার কোনো অধিকার নাই। কেউ কথা বললে তাকে মেরে ফেলা হচ্ছে, কেউ কথা বললে তাকে গ্রেফতার করা হচ্ছে, ভুয়া মামলা দেওয়া হচ্ছে। এগুলো কতদিন চলবে? এখন আমার পয়েন্ট হলো, আমাদের সবার উচিত, আপনার ফুললি রাইট আছে আপনি কোন পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করবেন। আমরা কিন্তু রাইট নাও আমরা কোনো পলিটিক্সকে নিয়ে কথা বলছি না। আমি, তানভীর বা স্নিগ্ধা, আমরা কেউই কিন্তু কোনো পলিটিক্যাল গ্রুপের ফেভার নিয়ে কথা বলতেছি না। আমরা শুধু সত্যের সাইডে কথা বলছি। সত্য মানে বাংলাদেশ, আপনি পুরা বাংলাদেশের নামটাও যদি উল্টায় অন্য কোনো নামও দিয়ে দেন, বাংলাদেশ যারা স্বাধীন করেছে তারা থাকবেই, কারণ পুরো ওয়ার্ল্ড সেটার স্বীকৃতি দিয়েছে। আপনি কে সেটাকে ডিনাই করার? তো আমি এখন তানভীরকে জিজ্ঞেস করবো, এই যে আমরা
ছাত্ররা যে আগডুম বাগডুমের যে গেমটা শুরু করলাম, ছাত্ররা কখনো পলিটিক্সে মানে কখনো তারা সমন্বয়ক, কখনো তারা বন্যার মানে যাদের তাদেরকে হেল্প করছেন, আবার ট্রাফিক পুলিশে কখনো মানে কি বলে ওনারা ট্রাফিকিং করতেছেন। তো ওনারা সব জায়গায়। তো আমরা তো শুনেন জোশে আমরা অনেক কিছুই করে ফেলতে পারি, কিন্তু আমরা কিন্তু মূল মুদ্রা থেকে এখন সরে যাচ্ছি। আমরা কিন্তু এখনো ক্লাসে কেউ ফিরে যায়নি। এখন যে কোটা নিয়ে কথা হলো, যে আন্দোলন নিয়ে কথা, এত কিছু হলো, এত ইতিহাস হয়ে গেল, আমাদের সাজানো গোছানো একটা দেশ পুরো ধ্বংস হয়ে যাচ্ছে, যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার নাই, যেখানে কোনো এডুকেশন সিস্টেম নাই, যেখানে কোনো প্রপার মানে বেসিক এথিক্স নাই। এভরি সিঙ্গল পার্সপেক্টিভ অফ লাইফ ইজ গেটিং জেপারডাইজড। তো ওইখানে আদৌ কি স্টুডেন্টরা ফিরে যাবে ক্লাসরুমে? আপু, বর্তমানের পরিস্থিতি খুবই খারাপ। আমরা দেখলাম যে সিটি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। দেখেন আপু, এই আপনি জোশের বশে করেন না যাই করেন, আপনার রাগ বা ক্ষোভ একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকা উচিত। আমরা আমাদের নির্দিষ্ট, আমরা যারা স্টুডেন্ট, আমাদের কাজ না এখানে এগুলা করা। আমাদের কাজ পড়াশোনা করা, আমাদের কাজ হচ্ছে আমাদের পরিবারের খেয়াল রাখা। Right. আমরা দেখতেছি যে এই আমাদের আমাদের যারা স্টুডেন্ট, আমরা যদি পলিটিশিয়ানদের কাজ করি, তাহলে পলিটিশিয়ানরা কি করবে? অবশ্যই দেশে ভালো পলিটিশিয়ান, খারাপ পলিটিশিয়ান আছে, Right. এবং আমাদের দেশে কেউ দুধে দোয়া তুলসী পাতা না, ভালো খারাপ আছে। Right. অবশ্যই দেশের চালানোর সিদ্ধান্তগুলা পলিটিশিয়ানদের হাতে দেওয়া উচিত। কারণ দেখেন আপু, 350টা আসন, 300 জন, 50টা সংরক্ষিত, 300 জন, 300টা আসন, উপজেলা চেয়ারম্যান, মেয়র, চেয়ারম্যান, কত কত পদ। তাদেরকে আমাদের তারা সুযোগ পায় আমাদের দেশের মানুষকে আপনার এই সুযোগ সেবা দেওয়ার জন্য সুযোগ পায়। তারা কেউ না। এখন এই 20-25 জন এরা কখনো দেশ করতে পারবেন না। আর স্টুডেন্ট ভাইদের কাছে অনুরোধ যে ভাই, আপনারা আপনাদের সঠিক কাজ করুন। আপনাদের কাজ নয় যে রাস্তা মেরামত করা। এটা এটা আপনার সরকারের কাজ, সরকার করবে। আপনারা আপনাদের দায়িত্ব। আর আরেকটা জিনিস আপু, যেটা আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আরেকটা কথা আপু যেটা বললেন, যে এই যুগে এসে আপু আমরা সবাই আসলে অনেকেই আমরা হুজুগে বসবাস করি। একটা কিছু বলার আগে, একটা কিছু পোস্ট দেওয়ার আগে আমাদের সকলের উচিত যে সেটা ভেরিফাই করার জন্য এটা আসলে সত্যি কিনা। কারণ এই একটা ভুলের কারণে, একটা মিস ইনফরমেশনের জন্য একটা মানুষের জীবন চলে যেতে পারে। এবং কোনো মানুষের যদি জীবন চলে যায়, আমরা কিন্তু সেই মানুষের জীবন দিতে পারবো না, তারপরে যতই ক্ষমা চাই না কেন। তো আপু, আমি নিজেও খেয়াল করেছি যে অনেক সময় আমার নিজেরও হয়ে যায় যে না চাইতেও ভুল হয়ে যায়। অতএব মানে এত কেয়ারফুল থাকার পরও যদি হয়ে যায়, আর অনেকেই দেখি যে কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে আপনারা পোস্ট শেয়ার দেন, এগুলো মানুষের মধ্যে খুব নেতিবাচক প্রভাব পড়ে। Right. আর এই আপনারা যে কোনো আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনের রূপ দিবেন না, এতে Right. দেশের মানুষেরই ক্ষতি হয়। আমরা Right. দেশের মানুষ শান্তিতে থাকতে চাই। দেশের অনেক মানুষ রাজনীতি পছন্দ করে না, পলিটিক্স পছন্দ করে না। কেন করে না? এইসব কারণে করে না। আপনি দেখেন আপু, আমি এই একটা সময় কিছু হলে অনেকে অনেক শিবির ট্যাগ দিত। এখন ছাত্রলীগ ট্যাগ দেয়, তারপরে ছাত্র দল ট্যাগ দিবে, তারপরে অন্য ট্যাগ দিবে। হ্যাঁ, কিন্তু আমরা এরকম চাই না আপু। আমরা চাই যে অপরাধী করুক, হ্যাঁ, অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচিত হোক, তার কোনো ট্যাগ না হোক। তাহলে কি হয়? তাহলে বিষয়টা হালকা হয়ে যায়। তখন আর ওইটা ওই এই মূল যে বিষয় ওখান থেকে দূরে সরে যায়। আর জি জি, তো আমি এখানে আপনার সাথে দুইটা জিনিস অ্যাড করবো, আর আমি আপনার আরো দুইটা ওপিনিয়ন নিতে চাচ্ছি, সেই কারণেই অ্যাডটা করতে চাচ্ছি। তো প্রথম কথা হলো, আপনি যে কথাটা বলেছেন খুবই মূল্যবান একটা কথা বলেছেন, সেটা হলো যে আপনার স্টুডেন্টের কাজ হলো আপনার নিজেকে প্রথমে গড়া, ঠিক মতো রাইট ভাবে নিজেকে রেডি করা দেশকে সার্ভ করার জন্য। আপনি দেখেন, কারণ আমি এখন যে কান্ট্রিতে আছি, আমি সেই কান্ট্রির এক্সাম্পল দিচ্ছি। আমি কানাডাতে আছি। তো কানাডার পার্লামেন্টে যারা আছেন, তারা কিন্তু প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি, এখানে দেখেন ইন্ডিয়ানরা আছে,
আমাদের বাংলাদেশিরা কেন নাই? কারণ আমরা এখনো ওই লেভেলে যেতে পারি নাই। কিন্তু ইন্ডিয়ানরা চিন্তা করে ওরা এখন ক্যানাডিয়ান পার্লামেন্টে ওদের আমি প্রপার নাম্বারটা এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু মিনিমাম 4 জন থেকে 5 জন মিনিস্টার আছেন, এন্ড দে অল আর হ্যাভিং ইম্পর্টেন্ট রোলস, লাইক আর্মিতে আছেন, মানে ডিফেন্সে আছেন, হেলথে আছেন, ফাইন্যান্সে আছেন, ফরেন অ্যাফেয়ারে আছেন। নো, ফরেন অ্যাফেয়ারে উনি মেলানি জোলি উনি না, বাট যেটা আমি বলতে চাচ্ছি, মানে আমার পয়েন্টটা সেটা হলো, ওনারা কিন্তু প্রত্যেকজনই, আপনি যখন একটা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবেন অ্যাজ এ এমপি বলেন বা যে কোনো পলিটিক্যাল পদে, প্রথমে আপনার নিজেকে প্রথমে আপনার স্টাবলিশ করতে হবে। প্রত্যেকটা এখানকার ক্যানাডিয়ান প্রত্যেকটা মানুষ কিন্তু, মানে মিনিস্টার যারা আছেন তারা ইদার সামওয়ান ইজ লয়ার, সামবডি ইজ ডক্টর, সামবডি ইজ লয়ার, সামবডি ইজ ফাইন্যান্স, মানে ব্যাংকের অলরেডি আপার লেভেলে আছে। প্রত্যেকটা মানুষ দে আর ওয়েল এডুকেটেড। কারণ আমাদের সবসময় মনে রাখতে হবে, এডুকেশনই কিন্তু আমাদেরকে সবসময় প্রপার সেন্সিং এ নিয়ে যায়, প্রপার রিজনিং এ নিয়ে যায়। তো এই সার্জিস বলেন, হাসনাত বলেন, আরেকটা ছেলের নাম কি, আমি সরি আমি তাকে ছেলে বলছি, সম্ভবত সে আমার থেকে ছোট হবে, তো নাহিদ, হ্যাঁ, এরা তো এদের এখনো প্রপার কোনো এডুকেশন কমপ্লিটই হয় নাই, তাদের কোনো পজিশনই নাই। আর এক্সপিরিয়েন্স এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি একটা দেশকে রোল করার জন্য আপনার সার্টেন অ্যামাউন্ট এজ থাকতে হবে, আপনার সার্টেন মানে এইজে আপনার যেতে হবে, লাইফে অনেক এক্সপিরিয়েন্স আপনার নিতে হবে, তাইলেই এটা দেশকে চালানো এটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। এটা না যে আমি একটা সার্টেন ডিস্ট্রিক্টের একটা রেসপন্সিবিলিটি নিচ্ছি, আমি পুরো কান্ট্রির রেসপন্সিবিলিটি নিচ্ছি। আমি যখন আমার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে যাব, তো আমি কে সেটা আমার আগে আমার নিজেকে ওই লেভেলে নিয়ে যেতে হবে। তো তারা হাসনাত বলেন, তারপরে দিয়ে সার্জিস বলেন, তারপরে দিয়ে নাহিদ বলেন, এদের কারোই তো প্রপার কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই। তারা, আমি যেটা সোফার মানে রিসার্চ থেকে জেনেছি, তারা সাম আর এক্স স্টুডেন্ট, তারা অলরেডি মানে স্টুডেন্টও না, তারা কোন ভিত্তিতে সমন্বয়ক হয়ে গেল? আর তাদের তো সেই এইজও না একটা দেশকে চালানোর মতো। তো এটা কোন ধরনের নোংরা পলিটিক্স, এটা কোন ধরনের নোংরা ধান্দা, সেটা আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। আপু, আমি মনে করি ওনাদের এজ আছে, কিন্তু এই এই আপনার এখানে আপনি কয়েকটা পয়েন্ট বলছেন, তো আমি ওয়ান বাই ওয়ান বলি। জি, ওনারা এক্স, এবং ওনারা ওনাদের যে স্বার্থ সিদ্ধি বা যে কোটা আন্দোলনকে ভিন্ন খাতে যে রূপান্তরের যে প্রক্রিয়া, সেটারই একটা অংশ হিসাবে ওনারা কাজ করেছেন, এটা আমরা সবাই জানি। এবং যে কোটা আন্দোলন যে আসলে কোটা আন্দোলন ছিল না, এটা উদ্দেশ্য ভিন্ন ছিল, সেটা ইতিমধ্যে জাতি জেনে গিয়েছে। আর আপু, আমি মনে করি যে আপনি যেটা বললেন এক্সপিরিয়েন্স, রাজনীতি করতে হলে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনি আর যেখানে আপনি আপনার পরিবারের 5 জন সদস্য থাকলে 5 জনের 5 রকম মতামত থাকে, সেখানে আপনি কি করে একটা এক্সপিরিয়েন্স আর একটা দেশ চালাবেন। এবং বাংলাদেশ, আমি আপনাকে এই অনলাইনে বলছি যে সেটা যেই হোক, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, হুএভার হি অর শি ইজ, বাংলাদেশ চালানো, বাংলাদেশ কন্ট্রোল করা এটা খুবই 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 টাফ। আমরা জানি যে আমাদের দেশের মানুষ আমরা কেমন। তো সেই দিক থেকে বলতে গেলে আপনি একটা আনএক্সপিরিয়েন্স মানুষের রাজনীতিতে আসা উচিত না। রাজনীতিতে তারপরে ইলেক্টেড বলতে আমি তাদেরকে, নাহিদ বলেন, হাসনাত বলেন বা সার্জিস বলেন, আমি তাদেরকে ছোট করে কোনো কথা বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে হু গেভ মি দ্যাট রাইট টু রিপ্রেজেন্ট আ কান্ট্রি যখন আমাকে কেউ ইলেক্ট করে নাই। এটা পুরোটাই আপনারা দেখলেন, যেটা ওনারা নাম দিয়েছে বিপ্লবী সরকার। আসলে বাংলাদেশের সংবিধানে এরকম কোন ইন্টারিম গভর্নমেন্ট বলতে কিছু নেই, এবং এটা সম্পূর্ণ অসাংবিধানিক, অবৈধ ভাবে চলতেছে। তো ওনারা এটাকে যা খুশি তা নাম দিতে পারে, ওনারা যাকে খুশি তা নিয়োগ করতে পারে, এবং তাই করতেছে ওনারা কিন্তু এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো মেনে নেওয়া যায় না। কারণ আমাদের বাংলাদেশে অনেক অনেক স্কলার মানুষ আছেন, আমাদের বাংলাদেশে অনেক অনেক স্কলার সিটিজেন্স আছেন, ও যারা ওয়েল ডিজার্ভিং,
যারা সত্যিকার অর্থে দেশের জন্য কিছু করতে চান তাদেরকে আমাদের উচিত ইলেক্ট করা। তাদেরকে আমাদের রাইট নাও বাংলাদেশে আমি যেটা বিলিভ করি, ইলেকশনটা খুবই ইম্পর্টেন্ট। ইলেকশনটা আপনি যেই দলের হোক, আমরা এখানে কোনো দলকে রিপ্রেজেন্ট করছি না, কিন্তু আমাকে কেউ ইলেক্ট করলো না, কোনো ইলেক্টেড পার্সন না, কিন্তু আমি আগডুব করে আমার দেশটাকে নষ্ট করে ফেলতেছি, তছনছ করে ফেলতেছি, এটা তো কোনো দেশপ্রেমিক মেনে নিতে পারে না। সো আমাদের উচিত এখন যারা আছি সবারই আওয়াজ তোলা ইলেকশনের জন্য। দেশের মানুষ ইলেকশন করেই যাচাই করবে হু ডিজার্ভস টু রান দ্য কান্ট্রি। আপনি কি বলেন সেটা? জি আপু, অবশ্যই। এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে ওনারা বলতেছে যে সংস্কার করতেছে 4 বছর সময় লাগবে। দেখেন আপু, আমাদের দেশের যে 50 বছরের ইতিহাস, আপনি 4 বছরে কি সংস্কার করবেন? আপনার এখানে সংস্কার করার জন্য কি কেউ নির্বাচিত করেছে? প্রথম উত্তর না। দ্বিতীয় উত্তর হচ্ছে, দেখেন আমরা বাস্তব যেটা সত্য, দেখেন যে আওয়ামী লীগ যখন আসে, আওয়ামী লীগের মতো ওটা সিস্টেম সাজায়, বিএনপির মতো সিস্টেম সাজায়। তো আপনি যে 4 বছর সময় চান, আপনি যে সিস্টেম সাজান, আপনার সিস্টেম কি থাকবে? অবশ্যই থাকবে না। তারা তার মতো তাদের মতো সিস্টেম করবে। তো আপনার এগুলো আসলে একদম অবান্তর কথাবার্তা। আপনি আসছেন, একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনার উচিত নির্বাচন দেওয়া। এবং আপনি যদি রাজনীতি করতে চান তাহলে আপনি একটা দলের হয়ে আসুন, নির্বাচন দিয়ে আপনি একটা দলের হয়ে আসুন। তখন মানুষ নির্বাচিত করবে যে মানুষ কাকে চায় কাকে চায় না। এভাবে নয় করে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। সেটা আপনি চাইলেও পারবেন না, আপনি না চাইলেও পারবেন না। এবং সেই অধিকার আপনাকে কেউ দেয়নি। আপনি কি যদি মনে করেন যে আপনার জনগণ আপনার সাথে আছে, তাহলে সেটা প্রমাণ হয়ে যাক নির্বাচনের মাধ্যমে। এত ভয় কেন? নির্বাচন দিতে ভয় কেন? হ্যাঁ, আর একটা নির্বাচন আয়োজন করতে তো আর 4 বছর লাগে না। সর্বোচ্চ 3 মাসের একটা বিষয়। উনাদের ভ্যালিডিটি আছে 6 মান্থের। ওনারা 6 মান্থ আর কিছু মানে আর কিছুদিন বাকি আছে। তো আমার এখন যেটা বারবার মনে হচ্ছে যে বাঘ একবার রক্তের স্বাদ পেয়ে যায়, সে কিন্তু বারবার রক্তকে খুঁজতে থাকে। তো এখন ওনারা ওইটাই করছেন। ওনারা জোর করে একটা পজিশনে আসছেন, জোর করে, মানে জোর যার কি বলে, হ্যাঁ মূল্য তার, সেটাই। তো ওনারা এটা করতে পারেন না। এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো নির্বাচন। আর সেটা প্রত্যেকটা মানুষের, যারা দেশকে ভালোবাসেন তাদের প্রত্যেকেরই আওয়াজ তোলা উচিত। তো এখন আমি আপনাকে আমাদের আজকের অলমোস্ট আমরা অনুষ্ঠানের লাস্টের দিকে চলে আসছি। আমি আপনাকে লাস্টের একটা মানে কোয়েশ্চেন করব। রাইট নাও আসলেই আমাদের দেশ কোথায় যাচ্ছে? আসলেই মানে তাদের অবস্থানটা কি? তারা কি চাচ্ছে? তারা এই যে আমরা একটু আগে বললাম তারা 4 বছরে সব কমপ্লিট করে ফেলবে, তারা কিসের জন্য সেই 4 বছর চাচ্ছে? আমার কোয়েশ্চেন হলো সেটা। আপু দেখেন, প্রথমত তাদের কথা কাজে কোনো মিল নেই। তারা এই বলতেছে 6 মাস, এই বলতেছে 1 বছর। আমরা দেখলাম সেনাবাহিনী এক কথা বললো, উনি এক কথা বললো, এখন বলতেছে যে খুব অল্প সময় নির্বাচন দেওয়া হবে, আবার বলতেছে 4 বছর। সো এগুলা আসলে কথা কাজে আমরা মিল পাচ্ছি না। এবং আর ওনাদেরকে এই দায়িত্ব কেউ দেয়নি যে দেশের সংস্কার করার জন্য। ওনাদের কাজ হচ্ছে ওনাদের নির্বাচন দেওয়া, এবং নির্বাচনের মাধ্যমে মানুষ ডিসাইড করবে যে আসলে মানুষ কাকে চায় কাকে চায় না। এবং এই যে বাংলাদেশ কোথায় যাচ্ছে, বাংলাদেশ এখন এই খুবই অরাজকতা হচ্ছে, এবং ওনারা ভুলে যাচ্ছে যে এই বাংলাদেশের মানুষের যেই কৃষ্টি কালচার, এগুলো ওনারা ভুলে যাচ্ছে। ওনারা মনে করতেছে যে এইটাই হয়তো বা শেষ। ওনারা আওয়ামী লীগের ভুল দেখেও শিক্ষা নেয় না, ওনারা বিএনপির ভুল দেখেও শিক্ষা নেয় না, ওনারা আমাদের ভুল থেকেও শিক্ষা নেয় না। এবং আমি মনে করি যে ওনারা যে ভুল করতেছে এটার এই এটার ফল ওনারা ভোগ করবেন। মানে ওনারা এখন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। ওনারা ছাত্র আন্দোলন যারা করেছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। ওনারা পুরা বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। বাংলাদেশ এখন পুরা মব চলতেছে, সন্ত্রাস দ্বারা দেশ চলতেছে। দেশের মানুষ কখনো নিরাপদে নাই। দেশের জিনিসপত্র দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতি। যে যা খুশি তা করা হচ্ছে। মানুষের আগে বলা হতো যে বিটিভি, বাতাবি লেবু ফলন, এখন প্রত্যেকটা টিভি বিটিভি হয়ে গেছে, বাতাবি লেবুর ফলন দিচ্ছে। এবং তারা বলতেছে বাক স্বাধীনতা নাকি 16 বছর 20 বছর ছিল না, এখন নাকি বাক স্বাধীনতা চলে আসছে। আমরা দেখতে পেয়েছি যে বাক স্বাধীনতা
কথা বলার কারণে অনেকেই চাকরি হারিয়েছেন, এবং এটা হচ্ছে সেই তথাকথিত বাকস্বাধীনতা। সেটাই। তো আমি আপনার এই কথার জেরে আমরা অলমোস্ট আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শেষ হবে। এই যে আপনি একটা কথা বললেন, ওরা আওয়ামী লীগকে স্বৈরাচারী বলেছে, ওরা বলেছে আওয়ামী লীগের আমলে কারো কোনো কথা বলার অধিকার ছিল না, কিন্তু আমরা সেটা যারা নিরপেক্ষভাবে দেশের বাইরে থেকে আমরা এটলিস্ট আমরা লাকি কয়েকটা ব্যাপারে, আমরা যারা দেশের বাইরে থাকি আমরা কিন্তু টিভি চ্যানেল বলেন বা বিভিন্ন ইভেন্ট দেখে প্রপার জাজমেন্টটা করতে পারি, বিকজ উই আর আউট অফ দ্য গ্লোব, উই আর নট ইন দ্যাট কান্ট্রি, উই আর আউট অফ দ্যাট প্যারামিটার। তো তখন আমরা দেখতে পারি যে আসলে কতটুকু রাইট কে করছে, কতটুকু রং কে করছে। সো যে শেখ হাসিনাকে বলা হচ্ছে উনি স্বৈরাচারী ছিলেন, উনার সময় কেউ কথা বলতে পারতো না, তো সেটা তো পুরোপুরি ভুল। কারণ আমি বারবার টিভি, আমি অবশ্য মানে যখনই টিভি দেখি বা নিউজ দেখি, আমি তো ফুল ভলিউমে দেখেছি যখন বিএনপির বড় বড় নেতারা ওপেনলি আওয়ামী লীগের এগেনস্টে কথা বলেছেন। কোথায় আওয়ামী লীগ তো তখন কোনো টিভি চ্যানেলকে নিষিদ্ধ করেনি, কোনো মানে ছাত্রদের কোনো গ্রুপকে, যেরকম ছাত্রদলকে কখনো নিষিদ্ধ করেনি। তো আমার আপনার একটা কথা শুনে আমার একজন বড় ভাই একটা সুন্দর কবিতা লিখেছিলেন, ওনার নাম বাকিবিল্লাহ বকুল, উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তো উনি ছাত্রলীগকে নিয়ে, এই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো সেটার পিছনে কারণ কি, আমি ওনার লেখা কবিতাটা আপনাকে প্রথমে পড়ে শোনাতে চাচ্ছি, তারপরে আপনি আমাকে একটা অপিনিয়ন দিবেন এইটার ব্যাপারে। কারণ এরাই বলছে যে ওরা স্বৈরাচারী ছিল, তাহলে তারা কি? তা আমি কবিতাটা আপনাকে পড়ে শোনাচ্ছি প্রথমে। ছাত্রলীগ নিষিদ্ধ মানে মুক্তিযুদ্ধের ইতিহাস নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ মানে জাতীয় পতাকা নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ মানে ৭১-এর স্বাধীনতা নিষিদ্ধ, ছাত্রলীগের মানে ৫২-এর ভাষা আন্দোলন, ছাত্রলীগ মানে ৬ দফা ১১ দফা, ছাত্রলীগ মানে ৬৯-এর গণ অভ্যুত্থান, ছাত্রলীগ মানে স্বাধীনতা, ছাত্রলীগ মানে জাতীয় পতাকা, ছাত্রলীগ মানে জয় বাংলা। তো তারা ছাত্রলীগকে বহিষ্কার করে, নিষিদ্ধ করে কি প্রমাণ করার চেষ্টা করছে? তারাই তো বলতো যে আওয়ামী লীগ স্বৈরাচার, ছাত্রলীগরা খারাপ, ছাত্রলীগ যারা করে তারা সবাই খারাপ। তো তারা কি কাজটা করলো আপনি সেটা বলেন একটু। আপু দেখেন, এই যারা নিজেরাই অবৈধ তারা আবার একজনকে নিষিদ্ধ করে কি করে? এটা খুবই একটা হাস্যকর প্রশ্ন। যারা নিজেরাই অবৈধ তারা আরেকজনকে নিষিদ্ধ করার না, অধিকার রাখে। হাস্যকর প্রশ্ন না, আমি এটা বলবো যে এটা মানে এটা হাস্যকর ব্যাপার আর কি। মানে ওদের জন্য ওরা হাস্যকর কাহিনী করছে। ওটা হাস্যকর ব্যাপার। আর একটা হচ্ছে দেখেন, ছাত্রলীগরাই কিন্তু আমাদের দেশের সবকিছু ক্রিয়েট করেছিল, তারাই কিন্তু রিয়েল যোদ্ধা। আপু বাংলাদেশের এই একক কোন গোষ্ঠী যদি যুদ্ধে যেয়ে থাকে সেটা হচ্ছে ছাত্রলীগ। জি, উনি এককভাবে ১৭,০০০ আমি যতটুকু জানি যে মানুষ ছাত্রলীগের কর্মী মারা গিয়েছে, এবং একক সংগঠন হিসেবে ছাত্রলীগ যুদ্ধে অংশগ্রহণ করে। রাইট, এবং আপনি যদি নিষিদ্ধের কথা বলেন, এবং সেগুলো হয় না, ৫০ লক্ষ ছাত্র সংগঠনের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রলীগকে নিষিদ্ধ করা কখনো যায় না। আপনি দেখেন যে আপনি যদি বলেন যে অন্যায় অবিচার, আমি বলবো যে ছাত্রলীগ হোক, ছাত্র দল হোক, আপনি যেই হন না কেন, আপনি তাদেরকে আইডেন্টিফাই করে বিচার করেন। কিন্তু রাইট, আপনি মানে এভাবে সংগঠন নিষিদ্ধ করা আপনি করতে পারেন না, এবং এটা আপনার কোনো কেউ অধিকার দেয়নি। কোন রাইট। রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে কথা বলেনি। আপনারা তথাকথিত সমন্বয়ের, আপনারা তথাকথিত যারা, আপনারা নিষিদ্ধ করলে কি না করলে কি, আপনারা নিজেরাই তো অবৈধ। আপনারা আরেকজনকে নিষিদ্ধ করার কোনো এক্স্যাক্টলি, এখতিয়ার নেই। রাইট। তো এই যে এই নিয়ে হই হুল্লার উল্লাস করলো তারা, সেই কারণেই আমি এটা বললাম। কারণ যেহেতু প্রত্যেকটা মানে আমাদের প্রত্যেকটা জিনিসটাই হয়েছে এই ছাত্র আন্দোলনকে ঘিরে, তাই এই ছাত্র লীগটাকে ইতিহাস থেকে ওরা মুছে ফেলার চেষ্টা করছে। তো সেই জিনিসটা যে আপনি বললেন, আমি আপনার সাথে সাম পয়েন্টে এগ্রিড যে এটা হাস্যকর ব্যাপার। কারণ ইতিহাস আপনি যাই করেন না কেন মুছে ফেলতে পারবেন না। আপু তো একটা রাজনৈতিক সংগঠন, একটা বৃহৎ রাজনৈতিক সংগঠনের চালাতে গেলে অনেক ভুল ত্রুটি বিচ্যুতি থাকবে, রাইট, এবং সেগুলা সংশোধন করে বিচার করে এগুলোই আগাতে হবে। রাইট, তো আপনি এই এগুলা এবং এবং এর মানে এই না যে আপনি নিষিদ্ধ করবেন। আপনি কারণ নিষিদ্ধ করবেন? আপনি নিষিদ্ধ করবেন জামাতকে, আপনি নিষিদ্ধ করবেন শিবিরকে, যারা এই দেশের স্বাধীনতা বিরুদ্ধে ছিল, যারা এই দেশ চায়নি, যারা এই দেশের মা বোনদের সম্মানহানি করেছে তাদেরকে। এবং রাইট, এই একই বিষয়ে আমাদের সবার একাত্মবদ্ধ হওয়া উচিত। আপনি দেশের
যারা স্বাধীনতা এনে দিল আপনি তাদেরকে নিষিদ্ধ করতে চাচ্ছেন, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছেন। এই সার্জিস আলম উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গিয়েছিল, যাওয়ার পর সকালে বললো যে না, ভুলে চলে এসেছে, হুম। ভুলে নাকি নাম চলে আসছে, আচ্ছা। ভুলে। আচ্ছা, আর কিছু বললাম না। তো তো আসলে আমাদের মনে রাখা উচিত যে আমাদের দায়িত্ব কতটুকু, আমরা যেটা বলতেছি সেটার ওজন কতটুকু, আমাদের সব কথা বলা উচিত কিনা, মন রাইট। যা চাইলো তা বলা উচিত না, মন যা চাইলো তা করা উচিত না। কারণ সময় এক থাকবে না, পরিস্থিতি এক থাকবে না। আপনার এমন কিছু করা উচিত না যেখানে আপনি সমাজে চলতে না পারেন, আপনি Right. সবার সাথে মিশে চলতে না পারেন। কারণ আমরা তো জানি, আমরা যতই প্রোগ্রামে আসি, বড় বড় কথা বলি না কেন, জি। আমরা তো দেশের অবস্থা জানি, আমরা আমাদের কালচার জানি। রাইট। রাজনীতি করার কারণে অনেকে থাকতে পারে না, বাসা থাকতে পারে না, বাবা মার সাথে থাকতে পারে না। পরবারে ভাই, হচ্ছে এরকম ফ্যামিলি। যাতে না হয় ভাই। আপনি রাজনীতি করেন, আপনি যে দল খুশি সেই দল করেন, আপনি এমন কিছু করেন না যাতে আপনার পালায়া যাইতে হয়, আপনার বাসা থাকতে না পারেন। আপনি আলোচনা সমালোচনা করবেন অবশ্যই গঠনমূলক, যাতে আপনি সবাই মিলেমিশে থাকতে পারেন। এই সমাজ আপনার, এই দেশও আপনার, এই Right. সমাজ আপনারও আমাদেরও। তো এমন কিছু করেন না যেটা দেশ, সমাজ এবং দেশ সংগঠন বিরোধী, দেশ বিরোধী, তাহলে জাতি আপনাকে ক্ষমা করবেন না। আপনার অবস্থান মীর জাফর, খন্দকার মোশতাকের থেকেও খারাপ হবে। রাইট, অ্যাবসলিউটলি। তো আমি আবারও আমরা এখন অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। অনেক সুন্দর, মানে সুন্দর না, অনেক গঠনমূলক কথা বললাম আমরা। আমরা যেহেতু দেশের, মানে এই আমাদের জেনারেশন এখন, তো আমি যেটা মনে করি, আর আমি শিওর তানভীর উনিও আমার সাথে একমত, আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি, আমরা যদি আমাদের দেশকে পরিপূর্ণ দেখতে চাই বা দেশের উন্নতি দেখতে চাই, সবাই ইলেকশনকে ইয়ে করেন, মানে ইলেকশনটা হওয়া খুব দরকার। তাহলে আপনারা বিচার করুন। এখানে কেউ বলতেছে না যে আপনাদেরকে আপনারা আওয়ামী লীগকে গিয়ে ভোট করেন, কেউ বলছে না বিএনপি কে গিয়ে সাপোর্ট করেন। আপনারা দেশের যোগ্য মানুষকে যাচাই করেন, বাছাই করেন, সিলেক্ট করেন। এটাই হবে এখন আমাদের সব দেশ প্রেমিকদের করণীয় মানে ব্যাপার এখন। তো আমি সবার কাছে এই আহ্বানই জানাবো, আপনারা যারা সবাই দেশকে ভালোবাসেন, দেশের মানে দেশের গঠনমূলক একটা ডেমোক্রেসি আপনারা চান, তারা সবাই ইলেকশনের জন্য অ্যাপিল করুন, সবাই নিজের আওয়াজ তুলেন। কারণ অন্যায় তখনই হয় যখন আমরা অন্যায় মুখ বুঝে সহ্য করি। আমরা দেখেন, আমরা এমন একটা জাতি যাকে বারবার 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 নির্যাতন করা হয়েছে। ব্রিটিশরা করেছে 200 ইয়ার্স, কেন 200 বছর আমাদের সহ্য করতে হলো? আমরা তো 200 বছর আগেই শুরুতেই ব্রিটিশদেরকে দেশ থেকে বিতাড়িত করতে পারতাম। আবার সেম জিনিস হয়েছে 71-এ। আমাদের ভাষা যখন ওরা কেড়ে নিতে চাইলো, তখন আমরা আবারও গর্জে উঠলাম, আবারও যুদ্ধ করলাম, আবারও নিয়ে আসলাম। এখন কিন্তু আরেকটা 71 এসেছে। এখন আমাদের সাজানো গোছানো একটা দেশকে ধ্বংস করা হচ্ছে, সেটা কারো পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। তাই সব দেশপ্রেমিককে আমি আহ্বান জানাবো, আপনারা দেশের জন্য উঠে দাঁড়ান, রুখে দাঁড়ান, ইলেকশনের জন্য সবাইকে আহ্বান করেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ তানভীর আপনাকে, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আমি আবারও স্মরণ করছি আমাদের স্নিগ্ধা শেখকে। উনি ওনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থেকেছেন, ওনার মূল্যবান অপিনিয়ন দিয়েছেন, যেটা আমাদের হয়তো, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস হয়তো অনেকের কাছে পৌঁছাবে না, বাট আমরা কখনোই আওয়াজ তুলতে দ্বিধা করব না। আমরা সবসময় আমাদের আওয়াজ তুলবই। তো আপনারা যারা দেশকে ভালোবাসেন, আওয়াজ তুলেন, দেশের জন্য দাঁড়ান। ধন্যবাদ, ভালো থাকবেন। শুভরাত্রি।